চ্যাপ্টার 402 ডিগিং। কেও ক্লাইন মোরেত্তি মাথা ঝটকা দিয়ে দরজার দিকে তাকাল। তার মনে হল সে যেন কোনো এক অদ্ভুত অসুখে ভুগছে। কলিং বেলের আওয়াজ শোনার ভয়টা অনেকটা পৃথিবীতে থাকার সময়ের সেই অনুভূতির মতো মোবাইল ফোনের রিংটোন বাজলে যেমন বুক কেঁপে উঠত, ঠিক তেমন। হাতে থাকা খবরের কাগজ আর ম্যাগাজিনটা সে একপাশে সরিয়ে রাখল। সামনে রাখা প্লেটটার দিকে একবার তাকাল ক্লাইন, যেটার মশলাপাতি পর্যন্ত সে চেটেপুটে পরিষ্কার করে খেয়েছে। তারপর সে উঠে দাঁড়াল এবং ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতল ধরার আগেই ক্লাইন বুঝতে পারল যে বাইরে ডক্টর অ্যারন সেরেস দাঁড়িয়ে আছেন। আপনার কি আজ কোনো কাজ নেই? দরজা খোলার সময় বিড়বিড় করে কথাটি বলল ক্লাইন। শুভ সকাল, অ্যারন। আজকের কুয়াশাটা বেশ ধূসর। সে হাসি মুখে বলল। অ্যারন সেরেসের মুখে সবসময়ের মতো সেই গম্ভীর ভাবটা লেগেছিল, কিন্তু আজ তার সাথে এক অদ্ভুত উদ্বেগ আর ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সে তার সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে নিল। কোনো কুশল বিনিময় না করেই অ্যারন সরাসরি বলল, শেরলক, আমি আবার সেই স্বপ্নটা দেখেছি। আমি আবার উইল অসেপ্টিনকে স্বপ্নে দেখেছি। ক্লাইন মোরেত্তি যেন মুহূর্তের জন্য জমে গেল। এটা তো ঠিক হচ্ছে না। আসল কাগজের সারসটা তো আমার কাছে, ধূসর কুয়াশার উপরে আছে। আর যেটা আমি নিজে ভাঁজ করেছিলাম সেটা আছে নাইটহকদের কাছে। নাইটহকদের আনাড়ি হাতে ভাঁজ করা একটা কাগজের সারস সাথে রেখেও অ্যারন কিভাবে আবার উইল অসেপ্টিনকে স্বপ্নে দেখছে? এটা তো বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়, না আধ্যাত্মিক দিক থেকেও এর কোনো মানে হয় না। ক্লাইন এবার বেশ গম্ভীর হয়ে গেল এবং জিজ্ঞেস করল, একই স্বপ্ন? না, এবারেরটা অতটা ভয়ঙ্কর ছিল না। অ্যারন সেরেস একটু শান্ত হয়ে বলল, আমি গ্রিম সিমেট্রি সম্পর্কে স্বপ্ন দেখেছি। তুমি তো জায়গাটা চেনো, তাই না? হ্যাঁ, ক্লাইন সংক্ষেপে উত্তর দিল। কিছুদিন আগে সে একদল ছাত্র আর কাপুস্কি রিড নামের এক আধ্যাত্মিক বিদ্যা শিখতে চাওয়া আনাড়ি লোককে ধরেছিল, যারা গ্রিম সিমেট্রির বাইরে গোল হয়ে নাচানাচি করছিল। পরবর্তীতে সেই কাপুস্কি রিড ক্লাইনকে একটা তামার মাসি দিয়েছিল, যা দিয়ে একজন বার্তাবাহককে ডাকা যায়। অ্যারন সেরেস এক বুক ঠান্ডা বাতাস টেনে নিয়ে বলতে থাকল, আমি গ্রিম সিমেট্রির বাইরের বনটা স্বপ্নে দেখেছি। আমি দেখলাম একটা বার্চ গাছ, যার কাণ্ডের ছাল এক জায়গায় আলগা হয়ে ঝুলে আছে। উইল অসেপ্টিন সেই গাছের নিচে বসেছিল আর শান্ত চোখে আমার দিকে তাকিয়েছিল। তারপর ক্লাইন তাকে চাপ দিল। অ্যারন মাথা নাড়ল। স্বপ্নটা ওখানেই শেষ হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার! ডক্টর অ্যারনের এই স্বপ্নের সাথে কি কাগজের সারসটার কোনো সম্পর্ক নেই? না, যদি সম্পর্ক নাই থাকত, তাহলে সারসটা বদলে ফেলার পর স্বপ্নটাও কেন বদলে গেল? তাছাড়া আমি নিজে ধূসর কুয়াশার উপরে সেই কাগজের সারসটা নিয়ে গণনা করে সঠিক সংকেত পেয়েছি। ক্লাইন মোরেত্তি এবার মেপে মেপে কথাগুলো বলল, এই বিষয়টা এখন আর আমার বোঝার সীমানার মধ্যে নেই। আপনি আমার কাছে ঠিক কি চান, অ্যারন? অ্যারন সেরেস মুখ দিয়ে গরম বাতাস ছাড়ল, যা বাইরের ঠান্ডায় সাদা ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল। আমি গ্রিম সিমেট্রির বাইরের সেই জায়গাটাতে একবার যেতে চাই। আমি এখনই যেতে চাই, যতক্ষণ দিনের আলো আছে। তুমি কি আমার সাথে থেকে আমাকে নিরাপত্তা দিতে পারবে? আমি তোমাকে 1 পাউন্ড দেব। স্বপ্নে দেখা সেই জায়গাটাতে এখনই যাওয়া। দিনের বেলা নিশ্চয়ই খুব বেশি অদ্ভুত কিছুর মুখোমুখি হতে হবে না। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ ভাবল এবং বলল, আমি এই অনুরোধটা গ্রহণ করতে পারি, তবে আমার পরামর্শ হল আপনি সেই একই ক্যাথেড্রালে ফিরে যান এবং আপনার পরিচিত বিশপকে স্বপ্নের কথাটি খুলে বলুন। অ্যারন রাজি হল, তবে একটু সংশয় নিয়ে বলল, তুমি আমাকে বারবার ক্যাথেড্রালে যেতে বলো কেন? আমি জানি তুমি আগেও যুক্তি দিয়ে বুঝিয়েছিলে যে যদি এই পৃথিবীতে কোনো আধ্যাত্মিক শক্তি থেকে থাকে, তবে চার্চগুলোর কাছেই সবচেয়ে বেশি শক্তি থাকবে। আর যদি নাও থাকে, অন্তত চার্চে গেলে একটা মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু এমন একটা বিষয় যেটা খুব বেশি অদ্ভুত কিছু নয়, সেটার জন্য বারবার ক্যাথেড্রালে যাওয়ার পরামর্শ কেন দিচ্ছ? ক্লাইন 2 সেকেন্ড ভাবল, তারপর বেশ গুরুত্ব দিয়ে উত্তর দিল, আমি একজন ডিটেকটিভ। আমি অনেক অস্বাভাবিক জিনিসের সংস্পর্শে এসেছি, তাই চার্চের বিশেষ গুরুত্ব আমি বুঝি। আমি এটাও জানি যে কখন সাহায্যের জন্য আবেদন করতে হয়। তাই নাকি? অ্যারন বেশ মনোযোগ দিয়ে শুনল। ক্লাইনের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আরে মজা করছিলাম। মন শান্ত করুন, অ্যারন। আমি আগে কাপড়টা বদলে নিই। ওহ, আর বাসনগুলোও ধুতে হবে। ভারী কোট ছাড়া দরজায় দাঁড়িয়ে অ্যারন সেরেসের সাথে অনেকক্ষণ কথা বলার কারণে ঠান্ডায় ক্লাইনের শরীরটা প্রায় শক্ত হয়ে গিয়েছিল। এই সুযোগে ক্লাইন বাথরুমে গেল এবং সেখান থেকে দ্রুত ধূসর কুয়াশার উপরে পৌঁছে এই মিশনের বিপদের মাত্রা নিয়ে গণনা করল। সে উত্তর পেল যে এখানে তেমন কোনো ঝুঁকি নেই। যদি কোনো বিপদের সংকেত আসত, তবে সে এভারনাইট চার্চের দোহাই দিয়ে এই মিশনটা সরাসরি বাতিল করে দিত। হিলস্টন বড়, মিরিয়াড স্টার ক্যাথেড্রাল। শেরলক, তুমি একজন দাসী রাখো না কেন? তুমি তো একজন বড় ডিটেকটিভ, চাইলেই কয়েকজন কর্মচারী রাখতে পারো। হিলস্টন বড়োর সবচেয়ে বড় এভারনাইট চার্চের দিকে ক্লাইনকে নিয়ে যাওয়ার সময় অ্যারন সেরেস এই প্রশ্নটা করল। গাড়িতে থাকাকালীন সে এই কথাটা জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। ক্লাইন মোরেত্তি একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বেশ ভারী গলায় বলল,
অ্যারন, আপনাকে একটা গল্প বলি। এক ডিটেকটিভ ছিল যে 2 জন দাসী, একজন বাবুর্চি আর একজন সহকারী রেখেছিল। তার দিনকাল ভালোই কাটছিল, কিন্তু একদিন সে একটা মামলার দায়িত্ব নিল এবং খুনিকে ধরে ফেলল। সেই খুনি ছিল অত্যন্ত ভয়ঙ্কর আর নিষ্ঠুর। সে প্রতিশোধ নেওয়ার জন্য ডিটেকটিভের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ল। সেই ডিটেকটিভ লড়াইয়ে ওস্তাদ ছিল, তাই তার নিজের খুব বেশি ক্ষতি হয়নি, সামান্য আহত হয়েছিল মাত্র। কিন্তু তার 2 কর্মচারী তার জন্য প্রাণ হারাল। বুঝতে পারছেন অ্যারন? বুঝতে পারছি। অ্যারনের গলায় সহানুভূতির সুর শোনা গেল। শেরলক, আমি জানতাম না যে তোমার এমন কোনো অভিজ্ঞতা আছে। না, এই গল্পের মূল চরিত্রের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি স্রেফ গল্পটা বানিয়ে বলেছি। আমি তো আর আপনাকে সরাসরি বলতে পারি না যে আমি অনেক অদ্ভুত আর আধ্যাত্মিক রহস্যের সাথে জড়িত। আমার বাড়িতে এমন অনেক গোপনীয়তা থাকে যা কাউকে জানানো সম্ভব নয়, তাই দাসী না রাখাই ভালো। ক্লায়েন্ট সামনের দিকে তাকিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ঘর পরিষ্কার করার কাজটা সপ্তাহে 2 বার হয়, আর সেটা মূলত মিসেস টেলিন স্যামারের দাসী করে দেয়। সে এসে শুধু খুব সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটুকু করে যায় এবং তার জন্য প্রতিবার 1 শিলি করে খরচ হয়। কথা বলতে বলতে তারা 2 জনে মিরিয়ার্ড স্টার ক্যাথেড্রালের হলের ভেতর ঢুকে পড়ল। ভেতরটা ছিল অন্ধকার, নিস্তব্ধ এবং মোমবাতিহীন, পুরোপুরি এভারনাইট চার্চের নিজস্ব শৈলীতে সাজানো। হলের একদম সামনে একটি বেদি ছিল যেটাতে ডার্ক সিক্রেট অ্যাম্বলেম খোদাই করা। সেখানকার তারাগুলো মুক্ত দিয়ে তৈরি ছিল, যেগুলো নিজে থেকেই আলো দিচ্ছিল, আর রক্তবর্ণের চাঁদটা তৈরি করা হয়েছিল চুনি পাথর দিয়ে। বাকি পুরো হোলটা রাতের অন্ধকারের মতো কালো হয়েছিল। এক নজরে দেখলে মনে হয় পুরো জায়গাটা অসংখ্য আলোক বিন্দুতে ভরে আছে, আর রক্তিম আলো চারপাশকে এক অপার্থিব পবিত্রতায় ভরিয়ে দিয়েছে। তবে ক্লাইনের মনে হল টিঙ্গেনের সেন্ট সেলেনা ক্যাথেড্রালের নকশাটা এর চেয়ে অনেক বেশি ভালো ছিল। সেই হলটা ছিল ঘুটঘুটে অন্ধকার, আর সামনের দিকের ছোট ছোট ছিদ্র দিয়ে আসা আলোয় সেটাকে অবিকল তারাময় আকাশের মতো মনে হতো। সেটা দেখলে যে কেউ ভেতর থেকে একটা ভক্তি আর সম্ভ্রম বোধ করত। তবে ওমন নকশার একটা সমস্যা আছে, রাতে সেটার কোনো কার্যকারিতা থাকে না। ক্লাইন মোরেত্তি একটি চেয়ারে বসল এবং মাথা থেকে হ্যাটটা নামিয়ে তার কালো শক্ত কাঠের লাঠিতে ভর দিয়ে বসল। অ্যারন সেরেস বিশপের খোঁজে করিডোর দিয়ে হোলের ভেতরের দিকে এগিয়ে গেল। এত বড় একটা হলে বসে এবং অন্যান্যদের নিবিষ্ট মনে প্রার্থনা করতে দেখে ক্লাইনের মনটা হঠাৎ শান্ত হয়ে গেল। ভেবে দেখলে এটা আমার মাত্র 3য়বার এভারনাইট দেবীর ক্যাথেড্রালে আসা। সে নিজের মনেই একবার মৃদু হাসল। উইন্টার কাউন্টির ক্যাথেড্রাল অফ সেরেনিটির ভেতরে লিওনার্ড মিচেল তার কালো ট্রেঞ্চকোট আর লাল দস্তানা পরে উচ্চপদস্থ ডিকন ক্রেস্টেড সেসিমিরের ঘরে প্রবেশ করল। অভিনন্দন, তুমি এখন থেকে আনুষ্ঠানিকভাবে একজন রেড গ্লাভ। দেবী তোমার মঙ্গল করুন। ক্রেস্টেড তার বুকের ওপর একটি রক্তিম চাঁদের চিহ্ন আঁকল। সবসময়ের মতো তার উঁচু কলার দিয়ে মুখটা ঢাকা ছিল। প্রেজ দ্য লেডি। এই সম্মান আমার কাছে অনেক বড়। লিওনার্ড মিচেল তার ডান হাত তুলে ঘড়ির কাঁটার দিকে 4 বার বুক ছুঁয়ে শ্রদ্ধা জানাল। ক্রেস্টেড সেসিমির আর বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে গেল। তোমার অনুরোধ অনুযায়ী আমি তোমাকে সোয়েস্টের দলে রেখেছি। সে একজন সোল অ্যাসুরার এবং তার কাছে একটি শক্তিশালী আধ্যাত্মিক বস্তু আছে। আমি ইতিমধ্যেই তোমার জন্য প্রয়োজনীয় বেন্ডার অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছি। তোমাদের দল একটি শয়তান ডাকার রহস্যময় মামলার তদন্ত করবে। তোমরা বেশ কিছু ক্লু মাথায় রেখে তল্লাশি চালাবে, যেমন ব্যাকলুন্ডে পরপর ঘটে যাওয়া কিছু ঘটনা এবং টেরোট রিচুয়াল সংক্রান্ত বিষয়গুলো। রেভারেন্ড ক্রেস্টেড। লিওনার্ড এই মিশন নিয়ে কোনো আপত্তি করল না। মনে মনে সে নিজেকে বলল, এটাই হবে আমার প্রতিশোধের শুরু। ওয়েস্ট বড় গ্রিম সিমেট্রির সীমানার একদম কাছে ক্লাইন মোরেত্তি ড অ্যারন সেরেসের সাথে বেশ কিছুক্ষণ ধরে পাশের বনটাতে ঘুরে বেড়াল। বাতাসে ভাসতে থাকা ধূসর ছাইয়ের মতো ধুলোর কারণে তারা দুজনেই মাঝে মাঝে কাশছিল। হয়তো তেমন কোনো গাছ এখানে নেই। স্বপ্ন সবসময় বাস্তবের হুবহু প্রতিচ্ছবি হয় না। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে অ্যারন নিজেই এবার সংশয়ে পড়ে গেল। ভাগ্যিস আমি জিনিস খুঁজে বের করতে ওস্তাদ। ক্লাইন তার লাঠি দিয়ে একদিকে ইশারা করে বলল, চলুন ওদিকটাতে একবার শেষ চেষ্টা করে দেখি। ঠিক আছে। অ্যারন সেরেস বুক ভরে শ্বাস নিল। কিছুক্ষণ হাঁটার পর অ্যারন হঠাৎ থমকে দাঁড়াল এবং তেরছাভাবে সামনের দিকে আঙুল তাক করে বলল, ওই তো ওখানে। ওখানে প্রায় 10-12 মিটার দূরে একটা বার্চ গাছ শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যার গায়ের ছাল এক জায়গায় আলগা হয়ে ঝুলে আছে। গাছটা যেন তাদের জন্যই অপেক্ষা করছিল। এটা হুবহু আমার স্বপ্নের সেই গাছটার মতো, অ্যারন বেশ দৃঢ়ভাবে বলল। ক্লাইন মোরেত্তি হাসল, তবে সে বেশ সতর্ক ছিল। সে বলল, কিন্তু এখানে তো উইল অসেপ্টিন নেই। অ্যারন সেরেস গাছের কাছে এগিয়ে গেল, কিছুক্ষণ ভুরু কুঁচকে ভাবল, তারপর হঠাৎ গাছের একপাশে ইশারা করে বলল, সেদিন উইল অসেপ্টিন ঠিক এখানে বসেছিল, আর সে তার আঙুল দিয়ে নিচের মাটির দিকে ইশারা করছিল।
নিচের মাটির দিকে ইশারা করছিল। ক্লাইন পাশে দাঁড়িয়ে নিচে ঘাসগুলোর দিকে তাকালো, যেগুলো এখনও শুকিয়ে যায়নি। আপনি কি এটা খুঁড়তে চান? অ্যারন মাথা নাড়ল। যেহেতু আমরা জায়গাটা খুঁজে পেয়েছি, তাই এখানে কি আছে সেটা নিশ্চিত হওয়া উচিত। শেরলক, তুমি সিমেট্রিতে গিয়ে 2টা কোদাল ধার করে আনো। আমার মনে হয় আমি এখানেই থাকি। আপনি বরং সিমেট্রিতে যান, আমি ভয় পাচ্ছি আপনার কোনো বিপদ হতে পারে। ক্লাইন বেশ সতর্কতার সাথে বলল। ঠিক আছে। অ্যারন কোনো দ্বিমত করল না এবং সে দ্রুত বন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে কিছু টাকা খরচ করে 3টা কোদাল এবং একজন গোরক্ষককে সাথে নিয়ে ফিরে এল। তারা 3 জন মিলে জায়গাটা খুঁড়তে শুরু করল। খনন করার সময় ক্লাইন মোরেত্তি হঠাৎ খুব পরিচিত একটা গন্ধ পেল। মাটির উপরিভাগ সরিয়ে ফেলার পর নিচের জিনিসগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করল। সেখানে একটা শিশুর মৃতদেহ পড়েছিল, যা ইতিমধ্যেই অনেকটা পচে গেছে। মৃতদেহের মাংস আর চামড়া যেন গলে যাচ্ছে, আর তার নাক ও মুখ দিয়ে অসংখ্য পোকা ভেতরে বাইরে চলাফেরা করছে। ঝনঝন। অ্যারনের হাত থেকে কোদালটা পড়ে গিয়ে একটা পাথরের ওপর আছড়ে পড়ল। সে লাশের পায়ের দিকে ইশারা করল। তার মুখ নড়ছিল, কিন্তু ভয়ে সে একটা শব্দও উচ্চারণ করতে পারছিল না। ক্লাইন মোরেত্তি কোনোমতে বমিভাব চেপে রেখে লাশটা খুঁটিয়ে দেখল। সে দেখল যে শিশুটির বাম পায়ের নিচের অংশটা নেই। ঠিক সেই মুহূর্তে অ্যারন সেরেস 2 পা পিছিয়ে মাটিতে পড়ে গেল এবং চিৎকার করে উঠল, উইল অসেপ্টিন, উইল অসেপ্টিন। এটা ছিল উইল অসেপ্টিনের মৃতদেহ।